নমস্কার। কারক সম্পর্কে এর আগের যে ভিডিওগুলি চ্যানেলের মধ্যে দেওয়া আছে সেখানে কোন কারক আমরা কিভাবে চিনব, কোন কারকের সংজ্ঞা কী, বাক্যে ক্রিয়ার সঙ্গে তাদের কী ধরনের সম্পর্ক, যার উপর ভিত্তি করে কারক অকারক নির্ণয় করা হয়, এই সম্পর্কিত ভিডিওগুলি দেওয়া আছে। যারা সেই ভিডিওগুলি দেখনি তারা চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে কারক সম্পর্কিত সেই ভিডিওগুলি দেখে নিও, যাতে করে কারক সম্বন্ধে তোমাদের মনের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলি আছে সেই সমস্ত প্রশ্নগুলি তোমরা উত্তর পেয়ে যাও। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কর্তৃকারকের শ্রেণীবিভাগ। এর আগে আমরা জেনেছিলাম বাক্যের ক্রিয়াপদকে যদি কে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা যে উত্তরটি পাবো তাকে আমরা বলবো কর্তৃকারক। তো এই কর্তৃকারকের অনেকগুলি ভাগ আছে। মোটামুটিভাবে যে সমস্ত জায়গাগুলোর থেকে, মানে কর্তৃকারকের যে ভাগগুলোর থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়, সেটা মাধ্যমিক পরীক্ষা হোক বা যে কোনো চাকরির পরীক্ষাতেই হোক, আজকে আমরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলি নিয়ে আলোচনা করব। সব বিষয়গুলি নিয়ে আলোচনা করার মনে হয় না কোনো প্রয়োজন আছে, সেক্ষেত্রে আলোচনাটাও দীর্ঘায়িত হবে এবং বিষয়টাও কঠিন হয়ে যাবে। তো সেই জন্যই পরীক্ষায় যে যে জায়গাগুলির থেকে প্রশ্ন আসে বা যে যে জায়গাগুলির থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেই রকমই কিছু গুরুত্বপূর্ণ শ্রেণীবিভাগ নিয়ে এই ভিডিও। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, যারা চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও এই ভিডিওটি তোমার কোনো উপকারে এসেছে কি আসেনি। তো চলো আলোচনা শুরু করি। কর্তৃকারকের প্রথম যে শ্রেণীবিভাগটি, সেখানে আমরা প্রথমে আলোচনার জন্য রাখছি নিরপেক্ষ কর্তা। নিরপেক্ষ কর্তা জিনিসটি হচ্ছে যে যখন কোনো বাক্যের মধ্যে, একই বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া থাকে তখন এবং উভয়ের যে কর্তা, সেই কর্তা যদি আলাদা হয় তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার ভিডিও চ্যানেলের মধ্যে দেওয়া আছে। বুঝবো কিভাবে বা কিভাবে মনে রাখবো সেই সম্পর্কিত বিষয় তোমরা দেখে নিলে বুঝে নিতে পারবে। তো বাক্যের সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া দুটির কর্তাই যদি আলাদা হয়, সমাপিকা ক্রিয়া মানে হচ্ছে যে ক্রিয়াপদের মাধ্যমে বাক্যের অর্থ সম্পূর্ণতা পায়, আর অসমাপিকা ক্রিয়া মানে হচ্ছে যে ক্রিয়াপদের মাধ্যমে বাক্যের ক্রিয়াপদ অসম্পূর্ণ থাকে, বাক্যের অর্থটা অসম্পূর্ণ থাকে, যেখানে বাক্য সম্পূর্ণতা পায় না। তো এখানে দেখো উদাহরণটার দিকে, সূর্য না উঠলে অন্ধকার যাবে না। এই বাক্যটির দুটি অংশ আছে। সূর্য না উঠলে একটি অংশ, অন্ধকার যাবে না আরেকটা অংশ, এবং পুরো বাক্যটা একটা বাক্য। সূর্য না উঠলে অসমাপিকা ক্রিয়ার অংশ, অন্ধকার যাবে না বা সূর্য না উঠলে অন্ধকার যাবে না, এই পুরোটাই হচ্ছে সমাপিকা ক্রিয়ার অংশ। তো এইখানে সূর্য না উঠলে এই অংশটি হচ্ছে অসমাপিকা ক্রিয়ার অংশ এবং এই অংশের যে কর্তা সেটি হচ্ছে নিরপেক্ষ কর্তা। তাহলে সূর্য না উঠলে এই বাক্যটিতে আমার কর্তা হচ্ছে সূর্য, সেই কারণের জন্যই যেহেতু এটি অসমাপিকা ক্রিয়ার কর্তা সেই জন্য সূর্যটি হচ্ছে এখানে নিরপেক্ষ কর্তা। পরেরটি আসছি প্রযোজ্য কর্তা এবং প্রযোজক কর্তা। প্রযোজ্য কর্তা জিনিসটার প্রথমে প্রযোজ্য কর্তা এবং তারপরে প্রযোজক কর্তা একটাই মাত্র উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। প্রযোজ্য কর্তা হচ্ছে যে বাক্যের মধ্যে যখন কর্তা অন্যকে দিয়ে কোনো কাজ করায় তখন যাকে দিয়ে কাজ করানো হয় সে হচ্ছে প্রযোজক কর্তা। অর্থাৎ কোনো একটি বাক্যের মধ্যে দিয়ে কর্তা যদি নিজে কাজ না করেন, অন্যকে দিয়ে যদি কাজটি করায়, তাহলে যাকে দিয়ে কাজটি করানো হচ্ছে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। আর বাক্যের মধ্যে কর্তা যদি নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় তাহলে সেই বাক্যের কর্তাকে বলে প্রযোজক কর্তা। যে করায় সে হচ্ছে প্রযোজক কর্তা, যাকে দিয়ে করায় সে হচ্ছে প্রযোজ্য কর্তা। তাহলে আলোচ্য বাক্যটিতে মেয়েটি পাখিকে ছোলা খাওয়াচ্ছে, এই বাক্যটিতে মেয়েটি পাখিকে ছোলা খাওয়াচ্ছে, এই বাক্যে ক্রিয়াপদ হচ্ছে ছোলা খাওয়ানো। যে কাজটি মেয়েটি নিজে করছে না, পাখিকে দিয়ে করিয়ে নিচ্ছে, অর্থাৎ ছোলাটি পাখিটি খাচ্ছে এবং পাখিকে ছোলা খাওয়ানোর বা পাখিকে দিয়ে ছোলা খাওয়ানোর কাজটিকে করাচ্ছে মেয়েটি। তাহলে কোনো একটি বাক্যের মধ্যে কর্তা যদি নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় তাহলে যাকে দিয়ে কাজ করায় সে হচ্ছে প্রযোজ্য কর্তা, আর যে কাজটি করায় সে হচ্ছে প্রযোজক কর্তা। তাহলে আলোচ্য বাক্যটিতে পাখিকে দিয়ে যেহেতু ছোলাটি খাওয়ানো হচ্ছে সেই কারণের জন্যই পাখিটি হচ্ছে প্রযোজ্য কর্তা এবং যে কাজটি করায়, অর্থাৎ এই পাখিকে ছোলা খাওয়ানোর কাজটি যে করছে সেই মেয়েটি, সে হচ্ছে প্রযোজক কর্তা। যে কাজটি করায় সে প্রযোজক কর্তা, এখানে মেয়েটি, যাকে দিয়ে কাজটি করায় সে হচ্ছে প্রযোজ্য কর্তা, পাখিকে। তো এই জায়গাটা একটু মনে রাখবে
প্রত্যেকের নিজের নিজের কাছে যে ব্যাকরণ বই আছে সেই ব্যাকরণ বই থেকে বিষয়টা একটু পড়ে নিও, কারণ এই জায়গাটা কিন্তু পরীক্ষার সময় গুলিয়ে যায় এই উদাহরণের মাধ্যমে। শুধু মনে রাখবে যাকে দিয়ে কাজটি করাচ্ছে সে হচ্ছে প্রযোজ্য, আর যে কাজটি করাচ্ছে সে হচ্ছে প্রযোজক। পরেরটি আসছি সহযোগী কর্তা। সহযোগিতা মানে হচ্ছে সাহায্য করা, অর্থাৎ কোনো একটি বাক্যের মধ্যে দুটি কর্তা যদি থাকে এবং তাদের মধ্যে যদি সহযোগিতার সম্পর্ক বা বন্ধুত্বের সম্পর্ক প্রকাশ পায়, তাহলে সেক্ষেত্রে সেই বাক্যের কর্তাকে আমরা বলবো সহযোগী কর্তা। অর্থাৎ কোনো রকম কোনো ঝগড়া, কোনো রকম কোনো বিরুদ্ধতা, কোনো রকম কোনো মারামারি প্রকাশ পাবে না, বন্ধুত্ব বা সহযোগিতার সম্পর্ক প্রকাশ পাবে। তো এখানে দেখো, বাঘ এবং গরু একে অপরের শত্রু, তাদের দুজনের মধ্যে খাদ্য খাদকের সম্পর্ক, কিন্তু এই বাক্যটিতে কি দেখা যাচ্ছে, বাঘ গরুতে এক ঘাটে জল খায় বা বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তাহলে জল খাওয়া এটি যদি ক্রিয়া হয়, এই ক্রিয়াটির মাধ্যমে বাঘে এবং গরুতে দুই শত্রু, কিন্তু তাদের মধ্যে একটা বন্ধুত্ব বা সহযোগিতার সম্পর্ক প্রকাশ পাচ্ছে। এই কারণের জন্য তারা দুজনে এক ঘাটের মধ্যেই জল খাচ্ছে। তো এইভাবে বাক্যের মধ্যে দুজন কর্তার মধ্যে যদি সহযোগিতার সম্পর্ক বা বন্ধুত্বের সম্পর্ক প্রকাশ পায়, তাহলে সেই বাক্যের কর্তাকে আমরা বলবো সহযোগী কর্তা। ব্যতিহার কর্তা সহযোগী কর্তার সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ সহযোগী কর্তাতে যেখানে একে অপরের সঙ্গে বন্ধুত্ব প্রকাশ পায়, ব্যতিহার কর্তাতে সেখানে একে অপরের সঙ্গে শত্রুতার সম্পর্ক বা প্রতিযোগিতার সম্পর্ক প্রকাশ পায়। যেমন রাজায় রাজায় যুদ্ধ হয়, এখানেও দুটি কর্তা থাকবে, কিন্তু তাদের মধ্যে কোনো সহযোগিতা বা কোনো বন্ধুত্বের সম্পর্ক নয়, বরং প্রতিযোগিতা বা শত্রুতার সম্পর্ক বা মারামারি ঝগড়াঝাটি এই সমস্ত সম্পর্কটা প্রকাশ পাবে। তাহলে এখানে রাজায় রাজায় যুদ্ধ হয়, নিশ্চয়ই বন্ধুত্ব নেই, বন্ধুত্ব থাকলে কখনো যুদ্ধ হয় না, তাহলে তাদের মধ্যে শত্রুতার সম্পর্ক। সেই কারণের জন্যই এই বাক্যে রাজায় রাজায় এটি হলো ব্যতিহার কর্তার উদাহরণ। পরেরটা হচ্ছে উহ্যকর্তা। উহ্যকর্তা জিনিসটির মানে হচ্ছে বাক্যের মধ্যে কর্তার উপস্থিতি থাকবে, কিন্তু প্রত্যক্ষভাবে থাকবে না, পরোক্ষভাবে থাকবে, যেটা আমাদেরকে বুঝে নিতে হবে। যেমন একটু পরে আসছি, এই বাক্যটির মধ্যে কর্তা কিন্তু উহ্য আছে, একটু পরে আসছি মানে আমি একটু পরে আসছি, এখানে আমি শব্দটি কিন্তু উহ্য করে দেওয়া হয়েছে, আমি, এটি হচ্ছে বাক্যের কর্তা। তো এই আমি শব্দটি উহ্য থাকার কারণে যদি আমি আমি শব্দটাকে এই জায়গাতে বসিয়ে নিই, আগে বসিয়ে নিই, তাহলে আমি একটু পরে আসছি, বাক্যের অর্থটা সম্পূর্ণ। কিন্তু এখানে কি বলা হচ্ছে, একটু পরে আসছি, মানে আমিটাকে আমাকে এখানে বুঝে নিতে হচ্ছে। তো এইভাবেই বাক্যের মধ্যে যদি কর্তা উহ্য থাকে, তাহলে সেই বাক্যের কর্তাকে বলে উহ্যকর্তা। পরেরটা আসছি বহু ক্রিয়ার এক কর্তা। বহু ক্রিয়ার এক কর্তা মানে হচ্ছে একজনই কর্তা থাকবেন যিনি অনেকগুলি কাজ করবেন। যেমন রিয়া গান করে, বই পড়ে, ছবি আঁকে। তাহলে এখানে গান করে একটি ক্রিয়া, বই পড়ে ক্রিয়া, ছবি আঁকে ক্রিয়া। এই তিনটি ক্রিয়া বা তিনটি কাজ কে করছে, একজন মাত্র কর্তা, যার নাম হচ্ছে রিয়া। তো এইভাবে একই বাক্যের মধ্যে যদি একাধিক কাজ করা বা একাধিক ক্রিয়াপদ থাকে, কাজ করার বিষয়টি বোঝানো হয় বা ক্রিয়াপদ থাকে, তাহলে সেই বাক্যের যে কর্তা হবে তাকে আমরা বলবো বহু ক্রিয়ার এক কর্তা। বিপরীতভাবে এক ক্রিয়ার বহু কর্তা, এইটারই বিপরীত, এইটাতে অনেকগুলি ক্রিয়াপদ ছিল, কর্তা ছিল একজন, এইটাতে কর্তা আছে অনেকজন, ক্রিয়া আছে একটি। যেমন মা, বাবা ও আমি ঘুরতে যাব। তাহলে এখানে মা হচ্ছে কর্তা, বাবা হচ্ছে কর্তা, আমিও হচ্ছি কর্তা, একাধিক কর্তা, একের বেশি কর্তা, কিন্তু ক্রিয়াপদ একটাই, ঘুরতে যাওয়া। তাহলে এইভাবে একটাই মাত্র ক্রিয়াপদের যদি একাধিক কর্তা থাকে, তাহলে সেই বাক্যের কর্তাকে আমরা বলবো এক ক্রিয়ার বহু কর্তা। বহু মানে হচ্ছে এখানে অনেকগুলি। বাক্যাংশ কর্তা। বাক্যাংশ কর্তা মানে হচ্ছে, বাক্যাংশ কথার মানে হচ্ছে একটা পূর্ণাঙ্গ বাক্যের নির্দিষ্ট একটি অংশ। তো সাধারণভাবে যখন কোনো একটি পূর্ণাঙ্গ বাক্যের একটি নির্দিষ্ট অংশকে সেই বাক্যের কর্তা হিসেবে ব্যবহার করা হয়, একটি পূর্ণাঙ্গ বাক্যের একটি নির্দিষ্ট অংশকে বা একটি পার্টকে যখন সেই বাক্যের কর্তা হিসেবে ব্যবহার করা হয়, তখন সেই অংশটিকে আমরা বলবো, বাক্যের সেই অংশটিকে বলা হবে বাক্যাংশ কর্তা। যেমন তোমার এভাবে বলাটা ঠিক হয়নি, এটি হচ্ছে ক্রিয়াপদের অংশ। ঠিক হয়নি বা হয়নি যেটাই বলি, ক্রিয়াপদের অংশ। কিন্তু দেখো, পূর্ণাঙ্গ বাক্যের থেকে একটা বৃহৎ অংশকে বা একটা নির্দিষ্ট অংশকে বেছে নেওয়া হয়েছে, দাগ দেওয়া অংশটাই হচ্ছে বাক্যাংশ কর্তা। তোমার এভাবে বলাটা, এই অংশটা হচ্ছে বাক্যের ক্রিয়া কর্তা হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো এইভাবেই যখন একটি পূর্ণাঙ্গ বাক্যের একটা নির্দিষ্ট অংশকে নির্ধারণ করে সেটাকেই যখন আমরা কর্তা হিসেবে ব্যবহার করি, তখন সেই কর্তাকে আমরা বলবো বাক্যাংশ কর্তা। তো মোটামুটিভাবে কর্তৃকারকের এই কটা ভাগ যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে যে কোনো পরীক্ষায় তোমাদের কর্তৃকারক থেকে যা কিছু প্রশ্ন আসুক না কেন, তোমরা তার ঠিকঠাক উত্তর করতে পারবে। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং এই ধরনের আলোচনামূলক ভিডিও বিভিন্ন ব্যাকরণের উপরে যাতে
তোমাদের উপকারে আসে বা এই ধরনের ভিডিও যাতে চ্যানেলের মধ্যে নিয়ে আসতে পারি সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থেকো, চ্যানেলটির পাশে থেকো।